আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি শিক্ষার্থী সবাই তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো শব্দ এবং তরঙ্গ অধ্যায়ে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাব্বির হোসেন, ফাউন্ডার অফ তাহুদ কোচিং সেন্টার। তো গত ক্লাসে আমরা শব্দ ও তরঙ্গ বিষয়ের কথা বলছিলাম। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ টপিক সেখানে ছিল প্রতিধ্বনি। প্রতিধ্বনি কাকে বলে, প্রতিধ্বনি কখন শোনা যায় বা শর্তগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসেও আমরা প্রতিধ্বনি নিয়ে আরও কয়েকটি ম্যাথের একটু বিশদভাবে জানার চেষ্টা করব। আর পরবর্তী অধ্যায়টা বা পরবর্তী ভিডিওটা হবে তরঙ্গের উপর। তরঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমরা এই প্রতিধ্বনি অংশটা শেষ করার পরে আলোচনা শুরু করব। আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করব। গত ক্লাসে আমরা তরঙ্গের অনেকগুলো ম্যাথ সমাধান করেছিলাম। আজকেও আমরা তরঙ্গের 2 থেকে 3টা ম্যাথ দেখার চেষ্টা করব। এখন ধরো এইখানে একটা প্রতিবন্ধক বা কোনো একটা দেয়াল বা পাহাড় আছে। তো এই দেয়াল থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে একজন ব্যক্তি, ধরো এর নাম হচ্ছে ধরো এ, বা কোনো একটা ব্যক্তির নাম উল্লেখ থাকতে পারে। এই ক্ষেত্রে ধরো এ ব্যক্তি এই দেয়াল থেকে দাঁড়িয়ে একটি শব্দ করছে। আর এখানে বায়ুর তাপমাত্রা আছে ধরো 32 ডিগ্রি সেলসিয়াস। ওই দিন বায়ুর তাপমাত্রা কত? 32 ডিগ্রি সেলসিয়াস। এখন এই দাঁড়িয়ে থাকা ব্যক্তি এখানে দাঁড়িয়ে একটি শব্দ করলো। শব্দ করার সাথে সাথে ধরো এখানে কয়েকটা শর্ত আমি নিচে লিখে দিচ্ছি। এ ব্যক্তি শব্দ করার সাথে সাথে দেয়ালের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিল। এতে 0.13 সেকেন্ড পর ব্যক্তিটি প্রতিধ্বনি শুনতে পেল। আচ্ছা, তাহলে বায়ুর তাপমাত্রা কত ছিল? 32 ডিগ্রি সেলসিয়াস। এখানে এই ব্যক্তি দেয়াল থেকে একটা দূরত্বে দাঁড়িয়ে একটা শব্দ করছে। শব্দ করার সাথে সাথে সে দেয়ালের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিছে। এখন প্রশ্ন হচ্ছে, এতে করে সে কি হয়েছে? 0.13 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাইছে। এখন প্রশ্নটা হচ্ছে, এ হতে দেয়ালের দূরত্ব কত? এ হতে দেয়ালের দূরত্ব কত? অর্থাৎ এখানে আমাকে ডিটা মিসিং, ডি বের করতে হবে। তাহলে কি কি তথ্য আমার এখানে দেওয়া আছে দেখার চেষ্টা করি। প্রথমত দেওয়া আছে তাপমাত্রা। আমরা জানি কোথাও যদি তাপমাত্রার উল্লেখ থাকে, সেই তাপমাত্রা থেকে ওই জায়গার বায়ুতে শব্দের বেগটা আমরা নির্ণয় করতে পারি। তো এই তাপমাত্রা থেকে আমরা যদি শব্দের বেগটা নির্ণয় করি, আমরা জানি v1 ডিভাইড বাই v2 রুট ওভার t1 ডিভাইড বাই t2। তো v1 ইজ ইকুয়াল টু রুট ওভার t1 ডিভাইড বাই t2 ইন্টু v2 যদি ব্যবহার করি, এক্ষেত্রে রুট ওভার t1টা কত? 273 প্লাস এখানে বায়ুর তাপমাত্রা কত? 32 ডিগ্রি সেলসিয়াস ডিভাইড বাই 273। আর v2 এর মান তো মুখস্থ আমরা সবাই জানি, 330। যদি আমরা এটা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, দেখি তো কত আসে। 273 প্লাস 32 ডিভাইড বাই 273, এটাকে যদি আমরা রোট করি 1.0, তার সাথে গুণ 330, তো শব্দের বেগ আসে হচ্ছে 348.8048 মিটার পার সেকেন্ড। তা কত সেকেন্ড? 348.40
8 মিটার পার সেকেন্ড। তো এক্ষেত্রে আরো কিছু তথ্য তোমার দেওয়া আছে। লোকটি কত সময় পর প্রতিধ্বনি শুনতে পাইছিল? লোকটির প্রতিধ্বনি শোনার সময় ছিল টি ইজ ইকাল টু 0.13 সেকেন্ড। 0.13 সেকেন্ড। আর ওইখানে আর একটা তথ্য আছে, এ ব্যক্তিটি শব্দ করার সময় কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল না, শব্দ করার সাথে সাথে সামনের দিকে অর্থাৎ প্রতিফলক পৃষ্ঠের দিকে কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিছিল। তো এখন প্রশ্ন হচ্ছে, এ ব্যক্তি যেখান থেকে শব্দ করছে সেখান থেকে ধরো দেয়ালের দূরত্ব ডি। আচ্ছা ধরেই নি, যেহেতু আমার এ হতে দেয়ালের দূরত্ব নির্ণয় করতে বলছে, ধরি এ হতে দেয়ালের দূরত্ব ডি মিটার। এ থেকে দেয়ালের দূরত্ব কত মিটার? ডি মিটার। আচ্ছা শব্দটা এই ব্যক্তি যেখানে দাঁড়ায় গেছে, আচ্ছা এখান থেকে দূরত্ব আমি ধরছি হচ্ছে ডি মিটার। আচ্ছা তো প্রতিধ্বনির সূত্র আমরা জানি ভি ইকুয়াল টু 2d/t, কিন্তু এখানে এ ব্যক্তিটা এখানে শব্দ করার পর এখানে কিন্তু স্থির ছিল না, অর্থাৎ শব্দটা এখান থেকে ডি মিটার সামনে যাবে কিন্তু ব্যাক করবে তার থেকে কম, কারণ এই 0.13 সেকেন্ড সে কিন্তু এখানে দাঁড়াইছিল না, সে কিছুটা সামনের দিকে দৌড় দিছিল। তো কিছুটা দূরত্ব সে আগে আসবে, সে কতটুকু দূরত্ব দেয়ালের দিকে সামনে আগে যাবে এটা আগে তোমাকে বের করে নিতে হবে। তাহলে আমি যদি বের করতে চাই তাহলে এ এর ব্যাক কত দেখো তো, এ এর ব্যাক ভি ইজ ইকাল টু 10 মিটার পার সেকেন্ড। কত? 10 মিটার পার সেকেন্ড ব্যাগের সামনের দিকে দৌড় দিছে। সে কত সময় দৌড়েছে? যতক্ষণ না প্রতিধ্বনি শুনছে। প্রতিধ্বনি শোনার পরে ধরো সে থামে গেছে, বা ওইখান থেকে আমার হিসাবটা করতে হবে। তাই কত সময় দৌড় দিছে? সে 0.13 সেকেন্ড পর্যন্ত সামনে দৌড়াইছে। দৌড়ানোর পরে সে এই সময়টাতে সে কতটুকু সামনে এগিয়ে গেছে বের করতে পারবো না আমরা। গতি অধ্যায় থেকে আমরা জানি এস ইজ ইকুয়াল ভিটি, সমবেগের সূত্র। এখন ভি এর মান হচ্ছে 10, টি এর মান হচ্ছে 0.13। তো দেখো তো সে কতটুকুর সামনে গেছে? 10 ইন্টু 0.13, তাহলে মোটামুটি 1.3 মিটার। 1.3 মিটার সে সামনে অগ্রসর হয়েছে। তাহলে এবার একটু বিবেচনা করার চেষ্টা করো তো, এই ব্যক্তি থেকে প্রতিবন্ধক অর্থাৎ প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব যদি ডি মিটার হয়, শব্দটা এ থেকে ডি মিটার যাবে, কিন্তু ব্যাক করতে সময় কি তাকে ডি মিটার ব্যাক করতে হবে? কারণ সে তোর কিছুটা পথ আগায় আসছে সামনে দিকে, ব্যাক করবে ডি এর থেকে কত কম? 1.3 মিটার কম। কারণ সে তো আর এই পজিশনে নাই, এই পজিশনে সে কিছুটা সামনের দিকে এগিয়ে যাবে। কত মিটার? 1.3 মিটার সামনে সে এগিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে যদি আমি প্রতিধ্বনির ম্যাথ করি, তাহলে ভি ইজ ইকাল টু 2d/t না করে এখানে আমাকে 1.3টা কি করতে হবে? বিয়োগ করতে হবে না? আশা করি সবাই বুঝছো। তাহলে 1.3টা বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করবা? কারণ প্রতিধ্বনির ক্ষেত্রে 2d ব্যবহার করলে মোট দূরত্ব 2বার পার হওয়া বোঝায়, কিন্তু এখানে তো সে 2বার পার হয় না, কিছুটা কম। কতটুকুন কম? 1.5, কারণ এই সময়টাতে সে সামনের দিকে 1.3 মিটার এগিয়ে আসছে। আশা করি লজিকটা বুঝতে পারছো সবাই। তাহলে এক্ষেত্রে আমি যদি আর গুণ করি 2d মাইনাস 1.3 ইজ ইকুয়াল ভিটি, বা 2d ইজ ইকাল টু ভিটি প্লাস 1.3, বা ডি ইজ ইকাল টু ভিটি প্লাস 1.3 ডিভাইড বাই 2। একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি তো। শব্দের ব্যাগ ছিল কত? 348.8048, 348.8048 ইন্টু প্রতিধ্বনি শোনার তার সময় কত ছিল? 0.13 যোগ 1.3 ডিভাইড বাই 2। তো দেখো তো হিসাব করে কত আসে? 348.8048 ইন্টু 0.13 যোগ 1.3 ডিভাইড বাই 2। তো উত্তর আসে 23.322 মিটার। তাহলে এই ব্যক্তি থেকে দেয়ালের দূরত্ব কত? 23.322 মিটার।
আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছো। তবে এক্ষেত্রে একটা কথা খুব গুরুত্বপূর্ণ মনে রাখার চেষ্টা করবা, এই ব্যক্তি শব্দ করার সাথে সাথে দেয়ালের দিকে 10 মিটার/সেকেন্ড বেগে দৌড় না দিয়ে যদি দেয়াল থেকে পিছন দিকে সরে আসতো, এটা খেয়াল করবা, দেয়ালের সামনের দিকে না যেয়ে যদি দেয়াল থেকে পিছন দিকে সরে আসতো, দেন দূরত্বটা কি, তখন ম্যাথটা কিভাবে সলিউশন করতা, এখান থেকে ডি মিটার গেলেও ব্যাক করতে হতে কিন্তু ডি মিটার থেকে বেশি, কারণ সেই ব্যক্তি আগের পজিশনে আর নাই, পিছন দিকে সরে গেছে। বুঝতে পারছো কি তোমরা? তো সে তো সামনের দিকে না যায় উল্টা পিছন দিয়ে গেছে, তাহলে এই শব্দটাকে যাইতে হবে কত, ডি মিটার, ব্যাক করতে হবে ডি প্লাস সামথিং, যে দূরত্বটা সে পিছন দিকে সরে গেছে। তখন এই সূত্রের জায়গায় ধরো ঠিক এই ম্যাথটা যদি পেছন দিকে সরে দিত, এটা আসতো, তাহলে 1.3 এখান থেকে মাইনাস না করে আমি এখানে কি করতাম, প্লাস করতাম না। বুঝতে পারছো কি তোমরা? তোমার অর্থাৎ এই জায়গাতে তখন মাইনাস না দিয়ে আমি কি করে দিতাম, প্লাস করে দিতাম, তারপরে হিসাব করে ডি এর ভ্যালু যা আসার আসতো। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমরা একটা কাজ করবা, বাসায় গিয়ে এগুলোর মান বাসায় বাসায় তোমরা এই করবা যে এই 32-এর জায়গায় 36 ব্যবহার করবা, 10 মিটার/সেকেন্ডের জায়গায় 20 মিটার/সেকেন্ড ব্যবহার করবা, বা এখানে তথ্যগুলো চেঞ্জ করবা। চেঞ্জ করে একটা কাজ করবা, সামনের দিকে দেয়ালের দিকে দৌড়ে দেয়াল থেকে পিছন দিকে সরে গেল, এই কথাটা অ্যাড করবা। অ্যাড করে চেষ্টা করবা এই ম্যাথটা এখানে প্লাস দিয়ে করার। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারলে ওই ম্যাথটাও করতে পারবা। আচ্ছা, তাহলে আমরা যদি এই ম্যাথটা আরেকটু কঠিনভাবে বোঝার চেষ্টা করি, একটু খেয়াল করো তো। আচ্ছা, এই ম্যাথটা আমি এই পর্যন্ত মুছে দিয়ে আমি আরেকটু তথ্য এখানে অ্যাড করি, সবাই একটু খেয়াল করো। আচ্ছা, ধরো এখানে 15 মিটার/সেকেন্ড বেগে দৌড় দিল, 0.16 সেকেন্ড প্রতিধ্বনি শুনতে পাইল, প্লাস এখানে ধরো 1 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। আচ্ছা, ধরো এখান থেকে দেয়ালের দূরত্ব কত, দেয়ালের দিকে না দিয়ে সাথে সাথে পেছনের দিকে, পেছনের দিকে 15 মিটার/সেকেন্ড বেগে দৌড় দিল, এতে 0.16 সেকেন্ড পর ব্যক্তির প্রতিধ্বনি শুনতে পেল। প্রশ্ন হচ্ছে দেয়াল থেকে ব্যক্তি হতে দেয়ালের দূরত্ব কত? দেয়ালের দূরত্ব কত? আশা করি মোটামুটি সবাই পারবা। ম্যাথটা সবাই চেষ্টা করো, এটা আমি করে দিচ্ছি না, এটা তোমাদের বাড়ির কাজের মতো, তোমরা এটা সবাই করার চেষ্টা করো। আচ্ছা, তাহলে এখানে আমরা আরো কিছু ম্যাথ যদি করি, ধরো এটা মুছে দেই। ধরো তোমাদের একটা সাধারণ জ্ঞান আমি জিজ্ঞাসা করি, একটু খেয়াল করো তো। ধরো তোমার কাছে, ধরো তোমরা সবাই মোটামুটি লোহার পাইপ দেখছো, ধরো তোমার কাছে 100 মিটার লম্বা একটা লোহার পাইপ আছে। কত মিটার লম্বা? 100 মিটার লম্বা। ধরো এখানে আমি উদাহরণস্বরূপ দেখাই, 100 মিটার লম্বা একটা লোহার পাইপ। এখন ধরো তুমি এবং তোমার বন্ধু, তুমি ধরো এই পাইপের এক পাশে দাঁড়িয়ে আছো, ঠিক তোমার বন্ধু অপর পাশে দাঁড়িয়ে আছে। খেয়াল করো, তুমি এই পাশে দাঁড়ানো, তোমার বন্ধু ওই পাশে দাঁড়ানো। এখন তোমার বন্ধুর হাতে একটা ধরো হাতুড়ি ছিল, কি ছিল? একটা হাতুড়ি। সেই হাতুড়ি দ্বারা এই পাইপের মধ্যে সে একটা আঘাত করছে। কয়টা? একটা আঘাত করছে, একটা বাড়ি দিছে ধরো এই জায়গায়। তাহলে এই পাশে তুমি দাঁড়াই আছো, ধরো এই পাইপের মাথার মধ্যে তুমি কানটা লাগাইছো। কান লাগানোর পরে এখানে যেহেতু বাড়ি দিছে একটা, তোমার এখানে কয়টা বাড়ি শোনা যাওয়ার কথা? একটা বাড়ি শোনা যাওয়ার কথা। কিন্তু তুমি যদি এক্সপেরিমেন্টালের দেখো, এইখানে দাঁড়ায় থেকে তুমি দুইটা বাড়ি শুনতে পাবা, অর্থাৎ দুইটা শব্দ তুমি শুনতে পাবা। কেন? এখন অনেকেই হয়তো বলবা যে প্রতিধ্বনি, কিন্তু এক্ষেত্রে দেখো পাইপের এক প্রান্তে তোমার বন্ধু আঘাত করায়, অপর প্রান্তে থাকা তুমি কিন্তু শব্দ শুনতে পাইছো, এখানে কিন্তু প্রতিধ্বনির বিষয়টা নাই।
প্রতিধ্বনি কে শুনে? যে শব্দ করে সেই শোনে। কিন্তু এখানে শব্দ করছে তোমার বন্ধু, শব্দটা জাস্ট এখান থেকে এই প্রান্ত পর্যন্ত, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শুধু আসছে জাস্ট, এখানে তো বাধা পায়ে ফিরে যায় নাই। তো এইখানে আসছে যদি শব্দটা শুধু আসে, তাহলে এই প্রান্তের দাঁড়িয়ে থেকে তুমি কেন দুইটা শব্দ শুনতে পাইছো? একটু বোঝার চেষ্টা করো তো, কেন তুমি এখানে দুইটা শব্দ শুনতে পাইলা? কি মাথায় কি আসছে? আচ্ছা, যদি না আসে থাকে সমস্যা নাই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এইখানে দাঁড়িয়ে থাকা তুমি দুইটা শব্দ শুনতে পাবে, এর পেছনে লজিক হচ্ছে এই পাইপটা কিসের তৈরি? আমি বলছিলাম এই পাইপটা হচ্ছে লোহার তৈরি। এখন তোমার বন্ধু যখন এই প্রান্তে হাতুড়ি দিয়ে একটা আঘাত করে, অপর প্রান্তে তুমি দুইটা শব্দ শুনতে পাও, এর পিছনে কারণ হচ্ছে তোমার বন্ধু আঘাত করার পর তুমি যে প্রথম শব্দটা শুনতে পাও, সেই শব্দটা আসে লোহা দিয়ে। কি দিয়ে? লোহা দ্বারা। আর লোহাতে শব্দের বেগ কি অনেক বেশি না? আর দ্বিতীয় শব্দ তুমি শুনতে পাও, সেই শব্দটা হচ্ছে বায়ু দ্বারা আসে। সেই শব্দ তোমার কান পর্যন্ত আসে কি দ্বারা? বায়ু দ্বারা। কারণ বায়ুতে শব্দের বেগ অনেক কি কম। তো একটা আঘাত করার পরেও তুমি এই পাশে দুইটা আঘাত শব্দ শুনতে পাও বা দুইটা শব্দ শুনতে পাও, এর পিছনে মূল পার্থক্য হচ্ছে লোহা আর বায়ু। কারণটা এই পাইপটাকে আমি ফাঁপা একটা পাইপ বিবেচনা করতে বলছিলাম। লোহার তৈরি একটা পাইপ, তো পাইপের ভিতরে ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গায় সাধারণত পানি ধারা কি থাকে, সরি, ফাঁকা জায়গায় কি থাকে? বায়ু থাকে। তো বায়ুর মধ্যে শব্দ তো অনেক স্লোতে আসে। আমরা জানি 0 ডিগ্রির বায়ুতে শব্দের বেগ কত? 330 মিটার পার সেকেন্ড। অথচ লোহাতে শব্দের বেগ কত? 5130। অর্থাৎ বায়ু মাধ্যম থেকে লোহা মাধ্যম অনেক দ্রুত শব্দ এক স্থান থেকে অপর স্থানে যায়। অর্থাৎ এই প্রান্তে, এক প্রান্তে দাঁড়িয়ে থাকা তোমার বন্ধু একটা আঘাত করলেও অপর প্রান্তে দাঁড়িয়ে থেকে তুমি দুইটা শব্দ শুনতে পারবে। সেটা মুখ্য ভূমিকা পালন করে লোহা এবং বায়ু। এখানে লোহা এবং বায়ু, এবং এদের মধ্যে শব্দের বেগের পার্থক্যর কারণে তুমি দুইটা শব্দ শুনতে পাও। এটা তুমি তোমাদের বন্ধুদেরকে ধাঁধার মতো করে জিজ্ঞাসা করতে পারো যে এইভাবে একটা আঘাত করলে আমি দুইটা শব্দ কেন শুনতে পাবো। টেস্ট করতে পারো, তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং দেখতে পারো তোমার বন্ধু বলতে পারে কিনা। আচ্ছা, ধরো এই রিলেটেড একটা ম্যাথ আমরা আজকে সলিউশন করব, দেখি তোমরা বুঝতে পারো কিনা। আচ্ছা ধরো, আচ্ছা ধরো একটি লোহার পাইপে এক প্রান্তে আঘাত করায় অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যক্তি 0.15 সেকেন্ড ব্যবধানে দুটি শব্দ শুনতে পেল। খেয়াল করো, এখন এখানে তোমার প্রশ্ন করবে পাইপের দৈর্ঘ্য কত? পাইপের দৈর্ঘ্য কত? হাইরে সায়েন্স, তথ্য দেওয়া কি আর প্রশ্ন আছে কি? অর্থাৎ দুইটা শব্দ তুমি শুনছ, দুইটা শব্দ কত সেকেন্ড অন্তর শুনছো? প্রথম শব্দটা শোনার 0.15 সেকেন্ড পর তুমি দ্বিতীয় শব্দটা শুনতে পাইছো। তোমার প্রশ্ন করছে কি লোহার পাইপের দৈর্ঘ্য কত? আচ্ছা, ম্যাথটা অনেক ইন্টারেস্টিং, তোমরা ভয় পাও না, অনেক ইজি একটা ম্যাথ। তবে এখানে তোমাদের দুইটা তথ্য হয়তো দেওয়া থাকতে পারে, এখানে লিখে নাও সাইটে, হয়তো তথ্যটা দেওয়া থাকবে লোহাতে শব্দের বেগ হচ্ছে 5130। এটা হয়তো তোমাদের লেখা থাকতে পারে, আর যদি না থাকে তাহলে এখন লিখে নাও। এর লোহার জায়গায় ইস্পাতের পাইপ দিতে পারতো বা অন্য কোনো পাইপ তোমাকে দিতে পারতো, তখন সেখানে তার বেগটা উল্লেখ করে দিত। আর এখানে বায়ুতে, ধরো বায়ুতে শব্দের বেগ এমনি জানি 330। আচ্ছা ধরো এখানে 330 দেওয়া আছে, তবে পরীক্ষাতে প্রশ্নের মধ্যে যে তথ্যটা দেওয়া থাকবে, যে ব্যাগটা দেওয়া থাকবে, তখন তোমাকে কিন্তু সেই ম্যাথটা নিয়ে কি করতে হবে বা সেই মানটা নিয়ে ম্যাথ করতে হবে, তখন আর তোমার ধরা মান চলবে না। সুতরাং এখানে একটু কেয়ারফুল থাকবা যে যদি কোনো তথ্য প্রশ্নের মধ্যে দেওয়া থাকে যে তোমার জানা মানের সাথে মিলতেছে না,
তুমি কি নিজের মানটা ব্যবহার করবা, প্রশ্নটাকে ইগনোর করবা না। তখন তুমি নিজের যে মানটা জানো সেটাকে বাদ দিয়ে চেষ্টা করবা প্রশ্নের মধ্যে যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্য দিয়ে ম্যাথ সলিউশন করার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা পাইপের দৈর্ঘ্য এটা বের করতে বলছে। তাহলে দুইটা জিনিস তো আমরা সবাই মোটামুটি জানি। লোহাতে শব্দের বেগ কত দেখো তো। লোহাতে তথ্য দেওয়া আছে, মনে করো দেওয়া আছে লোহাতে শব্দের বেগ বেগ আচ্ছা, ভি অফ আই, আই ফর আয়রন, আমি ধরে নিচ্ছি আয়রন, ভি অফ আই কত 5130 মিটার পার সেকেন্ড। আর আছে হচ্ছে বায়ুতে, বায়ুতে শব্দের বেগ ভি অফ এয়ার, এই এয়ার দ্বারা আমি বায়ুকে বোঝাচ্ছি, এটা হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। এখন পাইপের দৈর্ঘ্য কত, তুমি তো পাইপের দৈর্ঘ্য জানো না। ধরি পাইপের দৈর্ঘ্য ডি মিটার, এটা তুমি ধরে নিলা। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, এটা কি প্রতিধ্বনির ম্যাথ না, কিন্তু এটা জাস্ট এক প্রান্তে আঘাত করছে, অপর প্রান্তে সরে গেছে, বাধা পেয়ে পুনরায় ফিরে আসছে, বিষয়টা এমনটা নয়। তাহলে যদি পাইপের দৈর্ঘ্য চাই, এক্ষেত্রে যদি প্রতিধ্বনি না ধরে, তাহলে সূত্র কি ভি ইজ ইকুয়াল টু 2d/t ব্যবহার করব না, শুধু d/2 ব্যবহার করব। কেন? প্রতিধ্বনির ক্ষেত্রে শব্দ উৎস থেকে সৃষ্টি হয়ে বরাবর প্রতিফলক পর্যন্ত যাইতো, সেখানে বাধা পাই আবার পুনরায় ফিরে আসতো, দূরত্বটা দুইবার পার হইতো, বিধায় আমরা 2d ব্যবহার করতাম। কিন্তু এখানে পাইপের এক প্রান্তে আঘাত করছে, অপর প্রান্তে শব্দ শুনছে, তাহলে দূরত্বটা কয়বার পার হবে? একবার। সুতরাং এক্ষেত্রে দূরত্বটাকে যখন ধরবো, তখন আমরা সূত্রটাতে ভি ইজ ইকুয়াল টু 2d/t না ধরে শুধু কি ধরবো? ডি ধরবো। আশা করি বুঝতে পারছো। তাহলে এবার প্রশ্ন হচ্ছে লোহার ক্ষেত্রে, দেখো তো লোহার ক্ষেত্রে কত সময় লাগছে। লোহার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এখন দ্রুত সূত্র যদি কোনটা ব্যবহার করবা, ভি ইজ ইকুয়াল টু d/t। এখন ভিটা যদি আয়রনের বেগ হয়, সময়টা তো আয়রনের আসবে, কারণ পাইপ তো আর বড় ছোট হবে না, পাইপ তো সেম থাকবে। তাহলে লোহাতে শব্দের বেগ ভি আই ইজ ইকুয়াল টু d/ti, টি হচ্ছে লোহাতে সময়। একটু যদি পক্ষান্তর করি, তাহলে টি আই ইজ ইকুয়াল টু d/vi, অর্থাৎ পাইপের দৈর্ঘ্য তুমি যদি না জানো ডি, ভিআই কত 5130। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তাই টি আই বলতে লোহার ক্ষেত্রে সময়। আচ্ছা লিখে নাও, লোহার ক্ষেত্রে সময়। তাই লোহাতে শব্দটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছাতে কত সময় নেবে? টি পর্যন্ত, বা টি আই সমান টি আই এর সমান সময় লোহার ক্ষেত্রে নেবে। এখন যদি আমি এই সেম জিনিসটা বায়ুর ক্ষেত্রে করি, তাহলে বায়ুর ক্ষেত্রে সময় কত আসে দেখো তো। বায়ুর ক্ষেত্রে সময় ধরো, তাহলে ভি অফ এয়ার ইকুয়াল টু d/t অফ এয়ার। এই শব্দের বেগটা কার? বায়ুর। তাহলে সময়টাও কার? অবশ্যই বায়ুর। যদি পক্ষান্তর করি, টি এ ইকুয়াল টু d/va বা d/330। আশা করি এই যদি বুঝছো, এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। এখন আমার একটা প্রশ্ন আছে, শব্দের বেগ কোথায় বেশি? লোহাতে। তাহলে শব্দ দ্রুত আসবে কোন মাধ্যমে? লোহা দিয়ে। আর শব্দের বেগ কম কার? বায়ুর। তাহলে বায়ু দিয়ে যে শব্দটা আসবে সেটা অনেক স্লোলি আসবে, সময় বেশি নিবে। তো এই দুই সময়ের মধ্যে কার সময় বেশি? লোহাতে যাওয়ার সময় বেশি না বায়ুতে? অবভিয়াসলি বায়ুতে বেশি। এন্ড বায়ুর সময় থেকে লোহার সময় যদি বাদ দেই, তাহলে দুইটা শব্দ শোনার মধ্যবর্তী দূরত্ব, দুইটা সময়ের মধ্যবর্তী সময় বোঝা যায় না। অর্থাৎ লোহাতে যখন শব্দটা যাবে, তার কিছু সময় পর কি দিয়ে যাবে? বায়ু দিয়ে, কারণ বায়ুতে স্লোলি যায়। বায়ু মাধ্যমটা লোহার তুলনায় অনেক ধীরগতি সম্পন্ন মাধ্যম। অর্থাৎ প্রথম যে শব্দটা তুমি শুনতে পাবা, এক প্রান্তে আঘাত করলে অপর প্রান্তে তুমি দুইটা শব্দ শুনতে পাবো। প্রথম শব্দটা কি থেকে আসছে? কি দ্বারা আসছে? লোহার মাধ্যমে। দ্বিতীয় শব্দটা কার মাধ্যমে আসছে? বায়ুর মাধ্যমে। তো সময়টা বেশি কে নিল? অবশ্যই বায়ু। আর সময়টা কম নিচ্ছে কে? লোহা। তাহলে বায়ুর সময় থেকে যদি আমি লোহার সময়টাকে বাদ দেই, দুইটা সময়ের মধ্যে পার্থক্য চলে আসে না?
যেটা আমার প্রশ্নের মধ্যে লেখা ছিল। কত সময় ব্যবধানে তুমি দুটো শব্দ শুনতে পাইছো? 0.15। অর্থাৎ আমি এইভাবে বলতে পারি শর্ত মতে, অর্থাৎ শর্ত মতে যদি আমি বায়ুর শব্দ থেকে কার শব্দটা, লোহার শব্দটা বিয়োগ দিই, দুই শব্দের মাঝখানের ব্যবধানটা চলে আসবে। তাহলে কি লিখতে পারি? টাইম অফ এয়ার মাইনাস টাইম অফ আয়রন ইজ ইকুয়াল টু 0.15। আশা করি এখানে বুঝতে পারছো। সময় বেশি নিবে কোন মাধ্যম? বায়ু। আর কম নিবে কোন মাধ্যম? লোহা। তাই যে সময় বেশি নিবে তার থেকে যে সময় কম নেবে বিয়োগ করলে দুই শব্দের মধ্যবর্তী পার্থক্যটা আসে না? আর দুই সময়ের মধ্যবর্তী পার্থক্যটা আমার প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 0.15 সেকেন্ড। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। তো এখন আমি যদি মানগুলো এখানে বসাই দিই, এটার মান ছিল কত? D/330 ডিভাইড বাই আয়রনের সময় ছিল কত? D/5130। আশা করি এই পর্যন্ত সবাই বুঝছো। ইজ ইকুয়াল টু 0.15। আচ্ছা দেখো তো এই দুই মানের মধ্যে কোন মানটা কমন? ডিটাকে কমন নেওয়া যায় না? যদি আমরা ডিটাকে কমন নেই তাহলে এখান থাকবে 1 ডিভাইড বাই 330 ডিভাইড বাই 1 ডিভাইড বাই 5130 ইজ ইকুয়াল টু 0.15। এখন এই ম্যাথটা, এই অংশটুকু তুমি যদি করতে চাও তাহলে লসাগু করে করলে অনেক বড় হয়ে যাবে বা অনেক জটিল হয়ে যাবে। তোমরা চেষ্টা করবা এই ম্যাথটা আমি তোমাদের করে দেখাচ্ছি, এইভাবে করার জন্য চেষ্টা করবা। তাহলে এই ডি এর সাথে এই মানটুকু এখানে গুণ আছে, তো এই মানটা ওই বসে যায় কি হবে? ভাগ হয়ে যাবে। তো এই মানটুকু তুমি কিভাবে বের করবা? তাহলে প্রথমে দেখার চেষ্টা করো। আমরা যদি করি তাহলে 1 ডিভাইড বাই 330, তো 1 ডিভাইড 330 একটা ফল আসবে, সমানে চাপ দিন এই ফল। এই ফল থেকে 1 ডিভাইড বাই 5130 কি বিয়োগ। তুমি এই ফল থেকে মাইনাস করো, মাইনাস এটা দয়া করে ব্রেকেটটা দেবে এই জায়গায়, ব্রেকেট 1 ডিভাইড বাই 5130 সমান, অর্থাৎ এর ফলটা এখানে চলে আসছে। এই ফলটা দ্বারা পরবর্তী 0.15 কি করবা? ভাগ করবা। তাহলে এই ফলটা যদি আমি কেটে দিই, ফলটা কোন বাটনে থাকে? অ্যান্সার বাটনে রয়ে যায়। আচ্ছা ধরো এসি দিয়ে আমি কেটে দিলাম, তো ওই পাশে যে 0.15 কে ভাগ কোন দ্বারা? ওই যে আগের অ্যান্সারটার দ্বারা। ওই অ্যান্সারটা তো আমি এখানে রেখেই দিয়েছি অ্যান্সার বাটনে। যদি ভাগ দেই সমান আসে কত দেখো তো? সমান আসে 52.903। তা ডি এর ভ্যালুটা একবারে যদি বের করতে চাও, ডি ইজ ইকুয়াল টু 0. আচ্ছা এটা একবারে করছে, ধরো এর মান ধারা ওই পাশে ভাগ হয়েছে, ভাগ করে একবারে আসছে আমার কত? 52.903 মিটার। তাহলে পাইপের দৈর্ঘ্যটা কত আসলো? 52.903 মিটার। তো এই ক্যালকুলেশনটা একটু সবাই একটু করার চেষ্টা করবা, কারণ এটা একটু জটিল আছে, এখানে সবাই দু একবার করার চেষ্টা করো। এই ধরনের ম্যাথগুলা লসাগু দিয়ে করতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে। আচ্ছা তাহলে আশা করি আমি পাইপের দৈর্ঘ্য কত এই ম্যাথটা সবাই বুঝতে পারছো। তাহলে এক্ষেত্রে দুই শব্দ শোনার পিছনে মূল ভূমিকা পালন করে হচ্ছে দুইটা ভিন্ন মাধ্যমে ভিন্ন শব্দের বেগ। আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছো। আচ্ছা ধরো এই ম্যাথের সাথে যদি আমি আরো একটা ম্যাথ অ্যাড করি, আচ্ছা এইটুকু সবাই উঠাই নিবা। এখানে যদি আমি আরো একটা প্রশ্ন জুড়ে দেই, খেয়াল করো তো, দেখো তো তখন তোমরা বিষয়টা বুঝতে পারো কিনা। ধরো পাইপের দৈর্ঘ্য, ন্যূনতম কত হলে দুটি শব্দ শোনা যেত বা যাবে? পাইপটা 52 মিটার না হয়ে সর্বনিম্ন কত হলে তুমি দুইটা শব্দ শুনতে পাবা? তো এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের দিয়ে রাখি। দুইটা শব্দ যদি শুনতে চাও, দুইটা শব্দর মধ্যবর্তী ন্যূনতম পার্থক্য কত হতে হবে জানো? 0.1 সেকেন্ড। অর্থাৎ প্রথমে তোমার কানে শব্দটা যাবে কি দ্বারা? লোহার দ্বারা। এরপরে যাবে বায়ুর দ্বারা। এবং কি যদি প্রতিধ্বনি শুনতে চাও, পাইপের দৈর্ঘ্য ন্যূনতম কত হলে দুটি শব্দ শোনা যাবে, অর্থাৎ দুটি শব্দ, প্রথম শব্দ শোনার পর পরবর্তী শব্দটা কমপক্ষে 0.1 সেকেন্ড পরে যেতে হবে। তাছাড়া প্রথম শব্দ নিয়ে তো তোমার ব্রেন 0.1 সেকেন্ড বিজি থাকবে। দ্বিতীয় শব্দটা কমপক্ষে 0.1 সেকেন্ড পরে গেলে না তুমি শব্দ
দ্বিতীয়টা শুনতে পাবা। তো এখানে ন্যূনতম দ্বারা তাহলে একটা তথ্য এখানে দেওয়া আছে, খেয়াল করে নিবা। ন্যূনতম কত হলে দুটি মানে পাইপের দৈর্ঘ্য ন্যূনতম কত হলে দুটি শব্দ শুনতে পাবা। তো দুইটা শব্দ শুনতে চাইলে ন্যূনতম দুই শব্দের মধ্যবর্তী পার্থক্য কত হতে হবে? 0.1। আশা করি বুঝতে পারছো। এই ম্যাথটা আগের ম্যাথের মতোই হবে, জাস্ট একটা তথ্য চেঞ্জ হবে। ওইখানে শর্ত মতে লেখার পরে যেখানে আমি 0.15 ধরছিলাম, ঠিক সেই জায়গাটাতে 0.15 পরিবর্তে 0.1 ধরবা। কারণ ন্যূনতম দুইটা শব্দ শোনার জন্য দূরত্ব বা দুইটা ন্যূনতম দুই সময়ের পার্থক্য কত হতে হয়? 0.1। বুঝতে পারছো কি? আচ্ছা, এটাকে আমি করে দেব। আচ্ছা, খুব দ্রুত সময় এটা দেখার চেষ্টা করো। তাহলে ভি অফ আই হচ্ছে 5130। তাহলে ভি অফ এ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি টাইম অফ আয়রন বের করি, তাহলে ডি ডিভাইড বাই ভি অফ আয়রন, যেটা আমি একটু আগে করছিলাম বিধায় খুব সংক্ষেপে করার চেষ্টা করেছি। টি অফ এ ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি অফ এ। এই দুই সময়ের মধ্যে কোন সময়টা বড়? অবশ্যই বায়ুর সময়টা কি বেশি বড় লোহার সময়ের তুলনায়। দুইটার বিয়োগফল কত হতে হবে? শর্ত মতে টি অফ এ মাইনাস টি অফ আই ইজ ইকুয়াল টু 0.1। এখন কিন্তু ওই 0.15 ব্যবহার করতে পারবা না। কেন পারবা না? কারণ এখানে শব্দ শোনার জন্য ন্যূনতম সময়টা তোমার কাউন্টে আনতে হবে। ন্যূনতম সময় দুইটা শব্দের মধ্যবর্তী ন্যূনতম সময়ের পার্থক্য হতে হবে কত? 0.1। ওকে। আচ্ছা, তাহলে তারপরের ম্যাথগুলো তো সেম ভাবে হবে। ডি ডিভাইড বাই 330 মাইনাস ডি ডিভাইড বাই 5130 ইজ ইকুয়াল টু 0.1। তো এখান থেকে তুমি ডিটাকে কমন নেবা, 1/330 মাইনাস 1/5130 ইজ ইকুয়াল টু 0.1। তখন তুমি ডি ইকুয়াল টু বের করবা আগের মতো করে ক্যালকুলেটর দিয়ে। তো কীভাবে বের করছিলাম? 1/330 সমান মাইনাস 1/5130। এই মানটা এসি বাটন দিয়ে কাটলে অ্যান্সার বাটন থাকে, এটা পরবর্তীতে ভাগ দিব 0.1 ভাগ অ্যান্সার। আসে হচ্ছে 35.268 মিটার। তাহলে পাইপের দৈর্ঘ্য ন্যূনতম কত হইতে হবে যদি দুইটা শব্দ শুনতে চাও? দুইটা শব্দ শুনতে চাইলে ন্যূনতম 35.268 মিটার হতে হবে। তাছাড়া এখানে আরো একটা প্রশ্ন ইচ্ছা করলে অ্যাড করা যায়। আচ্ছা, এটা তোমরা চেষ্টা করো বাসায়। এবার এইভাবে প্রশ্ন যদি আমি করি, পাইপটিকে যদি পানিতে ডুবানো হয়, পানিতে ডুবানো হলে তবে পাইপের দৈর্ঘ্য কত হলে ন্যূনতম দুটি শব্দ শোনা যাবে? ধরো এই ধরনের ম্যাথ আসছে যে পাইপটিকে যদি পানিতে ডুবানো হয়, তাহলে দেখো এই ম্যাথের ক্ষেত্রে তো ন্যূনতম কথা ডিয়াড আছে, কিন্তু দেখো আবার একটু ভালো করে পড়ে নেই। পাইপটিকে যদি পানিতে ডুবানো হয় তবে পাইপের দৈর্ঘ্য কত হলে ন্যূনতম দুটি শব্দ শোনা যাবে? তো এক্ষেত্রে ন্যূনতম শর্তটা আছে, অর্থাৎ দুইটা শব্দের মধ্যবর্তী পার্থক্য কত হতে হবে? কমপক্ষে 0.1, যেটা আগের ম্যাথে করছিলাম সেম হবে। তবে এইখানে একটা জায়গায় পরিবর্তন হবে। পরিবর্তনটা কোথায়? এখানে পাইপটা কিন্তু লোহারই আছে, লোহার শব্দের বেগ কত? 5130। কিন্তু যেখানে বাতাস ছিল সেই জায়গাটা কে দখল করবে? পানি। অর্থাৎ পাইপটাকে যখন বাতাসের মধ্যে ম্যাথটা করছিলাম, পাইপটা ছিল লোহার, ভিতরে ছিল বাতাস। কিন্তু যখন পাইপটা আমি কোনো একটা পানিতে ডুবাবো, তখন ওই বাতাস যে জায়গাটা দখল করছে ওই জায়গাটা কে দখল করবে? পানি না? তখন তো সেখানে বাতাস থাকবে না। তখন ওইখানে বাতাসের পরিবর্তে আমি পানির শব্দের বেগটা ব্যবহার করব, যেটা মোটামুটি আমরা সবাই জানি। পানিতে শব্দের বেগ ভি অফ ওয়াটার হচ্ছে 1493 মিটার পার সেকেন্ড। আর এই ধরনের ম্যাথ দিলে অবশ্যই এক্সামিন তোমাকে
পানিতে শব্দের বেগটা উল্লেখ করে দিবে। আর যদি না দেয় তাহলে 1493 দিয়ে করবা। আর যদি পরীক্ষাতে 1493 বা 90 যাই লেখা থাকুক না কেন, ওই তথ্য দিয়ে তুমি ম্যাথটা করার চেষ্টা করবা। আশা করি এই ম্যাথটা তুমি পারবা। এই ম্যাথটা আগের ম্যাথটা প্রায় সেম, জাস্ট এই ম্যাথটাতে পার্থক্য হবে ওই খ নাম্বার বা এই পাইপের ন্যূনতম ওই ম্যাথটাতে যেখানে বায়ু ছিল বা বাতাস ছিল, সেই জায়গায় এখানে শুধু পানির মাধ্যমটা ব্যবহার করবা। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। তো শব্দ তরঙ্গ অধ্যায়ের প্রতিধ্বনি নিয়ে ম্যাথ করতে গেলে আরো অনেক ম্যাথ দেওয়া যায়, সব ভিডিওর মাধ্যমে করা সম্ভব না। তো আজকে আমরা এই পর্যন্ত রাখবো। পরবর্তী ক্লাসে আমরা তরঙ্গ নিয়ে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।